আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সবাই শুনতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ কিনা? একটু জানাও তো। সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ কিনা? একটু জানায়ও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আমরা শুরু করব। তোমাদের স্কুল থেকে কি বই পেয়েছো তোমরা? স্কুল থেকে কি বই পেয়েছো? আচ্ছা, পেয়ে যাবা। খুব তাড়াতাড়ি পেয়ে যাবা ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আমাদের গতি অধ্যায় আমরা পড়ছিলাম ফিজিক্সের ২ নাম্বার চ্যাপ্টার। এই গতি অধ্যায়টাতে আমাদের এর আগে আমরা মূলত গতির যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো এই সূত্রগুলো আমরা অনেকবার রিভাইজ করছি, দেখছি। আজকে আমরা পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করব। পড়ন্ত বস্তু মানে কি? পড়ন্ত বস্তু মানে হচ্ছে, ধরো আমি কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম। এই উপর থেকে ছেড়ে দিলে এই বস্তুটা যে নিচের দিকে পড়ছে, এই বস্তুর যে গতি, সেই গতি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আবার ধরো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার পরে বস্তুটা উপরে উঠবে, আবার নিচের দিকে নামবে। বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে সর্বোচ্চ উচ্চতায় উঠে এটা আবার নিচের দিকে নামবে। এই যে গতিটা, উলম্ব বরাবর বস্তুর যে পড়ন্ত গতিটা, এই গতি নিয়েই কিন্তু আমাদের আজকের পড়ন্ত বস্তুর আলোচনা। বুঝতে পারছো? এবং পড়ন্ত বস্তুর আলোচনাটা আমাদের এই অধ্যায়ের জন্য খুবই ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে তুমি প্রশ্ন পাবাই। এমসিকিউ হোক, সিকিউ হোক, অনেক মিক্সড টাইপের কিন্তু প্রবলেম আসে। ঠিক আছে? স্যার আপনি কোন গ্রুপের স্টুডেন্ট? মানে কোন গ্রুপ বলতে কি? মানে তোমরা কি সায়েন্স কমার্সের কথা বলতেছ? আমি আসলে সায়েন্সেরও স্টুডেন্ট, কমার্সেরও স্টুডেন্ট। আবার আমি তোমরা দেখছো যে আমি সুন্দর, সুন্দর ছবি আঁকি। BMW, মার্সিডিজ আঁকি। সো সেই ক্ষেত্রে আমি আর্টসেরও স্টুডেন্ট আসলে। ঠিক আছে, ঠিক আছে। চলো তাইলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের একদম ১ম এ খেয়াল করো, আজকে আমরা ছোট্ট ক্লাস, বেশি ক্লাস বড় নিব না কিন্তু। কিন্তু মনোযোগ দিয়ে থাকতে হবে তোমাদেরকে, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে থেকো। ওকে। সো ১ম এই দেখো, কোন একটা বস্তুকে এটা মনে করো আমাদের ভূপৃষ্ঠ, এটা একটা সারফেস, কেমন? এইটা হচ্ছে সারফেস। এই সারফেস থেকে একটা নির্দিষ্ট উচ্চতা হচ্ছে h। এই উচ্চতা থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিলাম। এই একটা বস্তুকে ছেড়ে দিলাম। তোমরা একটু বুদ্ধি করে বলো তো, যদি আমি এটাকে ছেড়ে দেই তাহলে কি এই বস্তুটা সমবেগে নিচের দিকে পড়বে? এভাবে করে নিচের দিকে পড়বে? না যত নিচে নামবে তার বেগ আস্তে, আস্তে বাড়তে থাকবে? বলো তো, এটা কি সমবেগে পড়বে নাকি বেগ আস্তে, আস্তে বাড়তে থাকবে? বলো তো? সমবেগে নামবে নাকি বেগ আস্তে, আস্তে বাড়বে? বেগ বাড়তে থাকবে, বেগ বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা বলো তো, বেগ বৃদ্ধি পেলে এই ঘটনাটাকে আমরা কি বলি? তাহলে কি বস্তুর ত্বরণ নাই? নাকি ত্বরণ আছে? বলো তো? যদি বস্তুর বেগ আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি তার ত্বরণ নাই? নাকি ত্বরণ আছে? বলো তো? বস্তুর অবশ্যই ত্বরণ আছে। কারণ ত্বরণ থাকা মানেই কিন্তু বস্তুর বেগের বৃদ্ধি হচ্ছে। যখন একটা বস্তুকে আমরা উপর থেকে নিচের দিকে পড়তে দেখি, এটা কিন্তু সমবেগে নিচের দিকে পড়ে না। একই বেগে নিচের দিকে পড়ে না। যত নিচের দিকে যায় বেগ আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ তার একটা ত্বরণ হতে থাকে। সো আমরা এই ত্বরণের যদি জিজ্ঞাসা করি এই ত্বরণের মান কত? এই ত্বরণটার একটা স্পেশাল নাম আছে। এই ত্বরণটার একটা স্পেশাল নাম আছে। এই ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। এটাকে ইংরেজিতে বলা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। হ্যাঁ? তো আমাদের এই অভিকর্ষজ ত্বরণের যে মানটা, এই মান হচ্ছে G সমান, সমান
9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কি নিয়ে পড়াশোনা করছি? আমরা পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করছি। পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তু। এটার ইংরেজি কি? ফলিং বডিজ। হ্যাঁ? এর ইংরেজি হচ্ছে ফলিং বডিজ। সো আমাদের পড়ন্ত বস্তুর যে আলোচনা, ফলিং বডি বললে ভালো হইতো। যাই হোক। যে যখন একটা বস্তুকে উপর থেকে আমরা ছেড়ে দিচ্ছি, তখন দেখি যে বস্তুটা নিচের দিকে যত যাচ্ছে, তার বেগ আস্তে, আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বেগ যে বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার ত্বরণ হচ্ছে, সেই ত্বরণের মান কত? সেই ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের এই বস্তুটা প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা যখন বলতাম কোন একটা বস্তুর ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে কি? এর মানে হলো গাড়িটার বেগ প্রতি সেকেন্ডে ৫ একক করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 0 তে যদি এটার বেগ 0 হয়, ১ সেকেন্ড পরে তার বেগ হচ্ছে ৫, ২ সেকেন্ড পরে তার বেগ হয়ে যায় ১০, ৩ সেকেন্ড পরে বেগ আরো ৫ বৃদ্ধি পেয়ে হয়ে যায় ১৫, ৪ সেকেন্ড পরে হয়ে যায় আরো ৫ বৃদ্ধি পেয়ে ২০, ৫ সেকেন্ডে ২৫, ৬ সেকেন্ডে ৩০ এভাবে করে প্রতি সেকেন্ডে যদি বেগ বৃদ্ধি পায়, যদি আমরা বলি একটা বস্তুর ত্বরণ হচ্ছে ৫ মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ ৫ করে বৃদ্ধি পায়। তাহলে কিভাবে বলতো? যখন ত্বরণ আমরা বলছি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এটার মানে বোঝাচ্ছে বস্তুটার ত্বরণ প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়ছে। প্রতি সেকেন্ডে এটার ত্বরণ 9.8 করে বৃদ্ধি পাচ্ছে। তাই না? সো তাহলে আমরা এখান থেকে দেখো যদি প্রতি সেকেন্ডে বেগটা 9.8 করে বৃদ্ধি পায়, বলতো ত্বরণের ডিরেকশনটা কোন দিকে বলতো? উপরের দিকে নাকি নিচের দিকে? ত্বরণের দিকটা কোন দিকে বলতো? কোন দিক বরাবর বেগ বাড়ছে? নিচের দিকে বেগ বাড়ছে। তাহলে ত্বরণের ডিরেকশনটা কিন্তু ভাইয়া নিচের দিকে। ত্বরণের যে ডিরেকশনটা, এই ত্বরণের ডিরেকশনটা কিন্তু কোন দিক বরাবর? নিচে কিন্তু, তাই না? ত্বরণের ডিরেকশনটা হচ্ছে সোজাসুজি নিচের দিক বরাবর। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। হ্যাঁ। তাহলে ত্বরণ এটা নিচের দিকে। এখন একটা বিষয় আমরা যেটা দেখলাম, যখন কোন বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিব, প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 করে বৃদ্ধি পাবে। প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 করে অর্থাৎ ১ সেকেন্ড পরে বেগ হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে বেগ আরো 9.8 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 19.6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখলাম, প্রতি সেকেন্ডে তার বেগটা কত করে বৃদ্ধি পাবে, সেটাই কিন্তু তার অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। এখন বলো তো, আমরা তো জানি যে কোন একটা বস্তুর ত্বরণ কখন হয়? যখন আমরা কোন একটা বস্তুকে ধাক্কা দিব, তখন কিন্তু তার ত্বরণ হবে, তাই না? যেমন তুমি যখন একটা গাড়িতে বসে আছো, গাড়ির যখন স্পিড বৃদ্ধি করতে চাও, তখন বলো তো গাড়িতে কি তোমাকে একটা অ্যাক্সেলারেটরে চাপ দেওয়া লাগবে। বা উল্টাভাবে চিন্তা করলে, ধরো একটা গাড়িকে তুমি যখন ধাক্কা দিবা বা একটা ব্লককে, একটা বস্তুকে যখন তুমি ধাক্কা দিবা, তখনই কিন্তু তার বেগ আস্তে বৃদ্ধি পাবে। সাউন্ড প্রবলেম? পাবে। সাউন্ড না, এই দেখো। মাসরুর একটু মিষ্টি করে কথা বলো তো। সাউন্ড কত সুন্দর সাউন্ড। কোন সাউন্ড এর সমস্যা নাই। সাউন্ড পারফেক্ট আছে। সাউন্ড পারফেক্ট বস। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, সাউন্ড ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। সো যেইটা বলছিলাম যে যখন আমরা দেখি একটা বস্তু মনে করি স্থির অবস্থায় আছে। এই যে বস্তুটা মনে করো স্থির অবস্থায় আছে। আচ্ছা ১ টা মিনিট। উম ওয়েব অ্যাপে মনে হচ্ছে একটু হ্যালো, হ্যালো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। ওকে, ওকে। সো দেখো, যেটা বলছিলাম, মনে করো আমাদের এখানে হাতের উপরে একটা বস্তু রাখা আছে। এই বস্তুটাকে আমি যখন একটা
ধাক্কা দিব তখনই কিন্তু সেটা গতিশীল হওয়া শুরু করবে। অর্থাৎ তখনই কিন্তু তার বেগের পরিবর্তন হওয়া শুরু করবে। তাহলে বলো তো বেগের পরিবর্তন মানে হচ্ছে তার একটা ত্বরণ কিন্তু আছে। তাহলে যখন আমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করব তখনই কিন্তু তার একটা ত্বরণ থাকবে। যখন বল প্রয়োগ করব না তখন কিন্তু তার কোন ত্বরণ থাকবে না। এই রিলেটেড ডিটেইলস পড়াশোনা এই যে বল, ত্বরণ এই জিনিসগুলো তোমরা বল অধ্যায়ে গিয়ে পাবা। সো আমরা যদি একটু বলে রাখি দেখো, একটা জিনিস মাথায় রেখো সেটা হচ্ছে ত্বরণ থাকবে যখন বা বল কাজ করবে যখন, বল আছে যখন, ত্বরণ আছে তখন, ত্বরণ আছে তখন। এটা মনে রাখবা। বুঝেছো? যখনই দেখবা একটা বস্তুর উপরে ত্বরণ কাজ করছে তার মানে ওর উপরে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে। কোন একটা বল মনে হয় কাজ করছে। তাহলে আমাকে এখানে বলো তো ভাইয়া, আমাদের বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেই তখন তো তার একটা ত্বরণ আছে। তার বেগের পরিবর্তন হচ্ছে। ত্বরণ যখন থাকে তখন তো বল থাকে। তাহলে এখানে বলটা কে দিচ্ছে? উপর থেকে যখন তুমি ছেড়ে দিচ্ছ, তখন যে বস্তুটা নিচের দিকে একটা ত্বরণ পাচ্ছে, ত্বরণ থাকলে তো অবশ্যই একটা বল কাজ করছে। তাহলে এই বলটা কে দিচ্ছে তাকে বলো তো? তাকে এই বলটা কে দিচ্ছে বলো তো? তাকে এই বলটা দিচ্ছে পৃথিবী। সোহানা ইসলাম সবার আগে সঠিক অ্যান্সার দিছো। পৃথিবী কিন্তু তাকে সঠিক পৃথিবী কিন্তু তাকে আকর্ষণ বল দিচ্ছে। তো একটা পৃথিবী, এই যে পৃথিবী, সে পৃথিবীর উপরে মনে করো এখানে একটা বস্তু রাখা আছে। ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুটা এই বস্তুটাকে কিন্তু পৃথিবী আকর্ষণ করে এবং এই বস্তুটা কিন্তু পৃথিবীকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রত্যেকটা কণা একে অপরকে নিজ দিকে কিন্তু আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। মহাকর্ষ বল। সো আমাদের এখানেও এই পৃথিবীর উপরে যখন তুমি দাঁড়ায় আছো, তখন কিন্তু পৃথিবীটা তোমাকে আকর্ষণ করছে। এটা একটা আকর্ষণ বল, একটা ধাক্কা। সো এই আকর্ষণ বল থাকার কারণেই কিন্তু একটা ত্বরণ কাজ করে। এই ত্বরণটাই হচ্ছে গিয়ে জি। তাহলে কারণটা কি বুঝেছো? যে কি কারণে এই জি ত্বরণটা আসে? কি কারণে জি ত্বরণ আসে? এটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার তাহলে? ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। তাইলে দেখো, আমরা এখান থেকে দেখলাম g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এই g টা কেন হচ্ছে? কারণ অভিকর্ষজ বলের প্রভাবে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। একটু লিখে নাও এগুলো। যে অভিকর্ষজ বলের কারণে অভিকর্ষজ বলের কারণে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। অভিকর্ষজ ত্বরণ কাজ করে। হ্যাঁ, অভিকর্ষ বলের কারণে অভিকর্ষজ ত্বরণ কাজ করে। ঠিক আছে? তাহলে এই ২ টা কথা একটু মাথায় রেখো। সামনে যখন তোমরা বল অধ্যায় পড়বা, তখন দেখবা যে এই কথাগুলোকে আরো এক্সপ্লেইন তোমরা পাবা। ঠিক আছে? আরো এক্সপ্লেনেশন পাবা। ঠিক আছে? ওকে, ডান। তাহলে বুঝছি। ভেরি গুড। এইবার আসো, তোমরা সাদমান ভাই আমরা নিয়ে কিছু একটা বলছে, তাই না? দাঁড়াও সাদমান ভাইরে আমি দেখতেছি দাঁড়াও। একটু ক্লাসে থাকো দেখবা। সাদমান ভাইয়ের সাথে আমি কি করব দেখবা। ওকে। সো দেখো, আমরা এখানে অভিকর্ষ ত্বরণ দেখলাম g is equals to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ প্রতি সেকেন্ডে এটার বেগ 9.8 করে বৃদ্ধি পাচ্ছে। তাই তো? আচ্ছা। তো আমরা চলো এটার একটু আসলে একটু সিমুলেশন দেখে আসি। যে আসলেই কোন বস্তুকে উপর দিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি সেটা নিচের দিকে আসলে একই বেগে পড়তে থাকে নাকি আস্তে, আস্তে বেগ বৃদ্ধি পেতে থাকে? ঠিক আছে? চলো এটা আমরা একটু দেখে ফেলি। আমাদের এখানে নমুনা কে হবে জানো? আমরা কাকে নিয়ে এক্সপেরিমেন্ট করব জানো? আমরা এক্সপেরিমেন্ট করব আমাদের সবার প্রিয় সাদমান ভাইয়াকে নিয়ে। সা সা সাদমান ভাইয়াকে নিয়ে আমরা সবার আগে সাদমান ভাইয়াকে না নেই। আগে মনে করো আমরা হচ্ছে এখানে একটা ক্যানন বল নেই। ঠিক আছে? ধরো একটা ফুটবল নিয়ে আগে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি। ঠিক আছে? একটা ফুটবল নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি। কি এক্সপেরিমেন্ট করব? যে আমরা একটু দেখতে চাই যখন একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারছি, হ্যাঁ? তখন আসলে এটার গতিবেগ কেমনভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে? এটা আমরা একটু দেখতে চাই। যখন আমরা একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছি তখন এর গতিবেগ আসলে কি এটা সমবেগে উপরে যেতে থাকে? নাকি বেগ বাড়তে থাকে? নাকি বেগ কমতে থাকে?
তোমরা একটু বুদ্ধি করে বলো তো, যখন আমি বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারি, তখন এর বেগ কি আস্তে, আস্তে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে? নাকি যেই বেগে ছুঁড়ে মারছি সেই বেগেই সারা জীবন চলতে থাকে? নাকি বেগ আস্তে, আস্তে কমতে, 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 কমতে শূন্য হয়ে যায়? বেগ কমে এবং একটা সময় গিয়ে বেগটা কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। তারপরে কিন্তু এটা আবার নিচের দিকে আস্তে, আস্তে নামতে থাকে। ঠিক যেমনটা ধরো তুমি যখন গাড়িতে যাচ্ছ, গাড়িতে যখন ব্রেক করা হয়, তখন কি স্পিডটা কমতে, 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 কমতে 0 হয়ে যায় না? তাহলে এটা কি মন্দন বলতাম আমরা? বা উল্টা দিকে ত্বরণ। এটাও কিন্তু আমরা বলতে পারি। তাই তো? তাইলে আসো দেখি, আমরা যখন এখানে একটা ক্যানন আছে। ঠিক আছে? সেই ক্যাননে আমরা যখন শুট করব, গুলি করব, ফায়ার করব, তখন এখান থেকে একটা গোলা বের হয়ে যাবে। কখনো, কখনো দেখবা এখান থেকে ফুটবল বের হয়ে গেছে। কখনো, কখনো এখান থেকে মিষ্টি কুমড়া বের হয়ে যাবে। কখনো, কখনো এখান থেকে আমরা গাড়ি বের করে ফেলবো। কখনো, কখনো আমরা আমাদের প্রিয় সাদমান ভাইয়াকে বের করে ফেলবো। সো যাই হোক। সো মনে করো এইখানে হচ্ছে আমাদের সেই গুলিটা আছে। ঠিক আছে? তোমরা সবাই রেডি তো? আগে আমরা এখন ফুটবল আগে একটু ছুঁড়ে মারি। ঠিক আছে? একটু চলো ফুটবল ছুঁড়ে মারি। তো এখানে যখন আমরা একটা ফুটবলকে ছুঁড়ে মারবো, তখন দেখো একটু স্লো মোশন এ যাক এটা। ফায়ার 1, 2, 3 ঢিচিয়া! এই দেখো। এই যে দেখো একটা ফুটবল উপরের দিকে উঠছে, বেগ কমে গেল দেখছো? তারপর দেখো যখন নিচে নামছে, তখন দেখো বেগ আস্তে, আস্তে সাঁই করে কিন্তু বাড়ছে। একই বেগে কিন্তু এটা নিচের দিকে পড়লো না। বেগ কিন্তু আবার দেখো খেয়াল করে, আবার দেখো খেয়াল করে। এই যে ডিচিয়া এই দেখো উপরের দিকে যত যাচ্ছে বেগ আস্তে, আস্তে উপরে যত যাচ্ছে কমতে, কমতে শূন্য হয়ে গেল। তারপর আবার এইটা কিন্তু দেখো নিচের দিকে যখন নামছে, উপরে গেল, বেগ কমতে, কমতে যত উপরে যাচ্ছে 0 হয়ে গেল। তারপর আবার যখন নিচের দিকে নামছে, দেখো স্পিড সাঁই করে কিন্তু বাড়ছে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু নিচের দিকে বস্তুর উপর ত্বরণ কাজ করছিল, তাই বেগের বৃদ্ধি হবে এইদিকে। আর যেহেতু ত্বরণ নিচের দিকে, তাই উপরের দিকে যখন সে যাবে তখন তার বেগ কিন্তু আস্তে, আস্তে কমতে থাকবে। আস্তে, আস্তে কমতে থাকবে। হতে থাকবে, স্লো হতে থাকবে। এখন আসো আমাদের সবার প্রিয় সাদমান ভাইয়াকে আমরা একটু ছুঁড়ে মেরে দেখি যে আসলে কি হয়। এই যে দেখো, আমরা এখন সাদমান ভাইয়াকে একটু আদর করে উপরে ছুঁড়ে মারবো। আমরা দেখতে চাই যে আসলে এই সাদমান ভাইয়া কি আসলে সমবেগে উপরের দিকে চলতে থাকে? নাকি সাদমান ভাইয়া উপরে যেতে ভাইয়ার স্পিড কমে যায় আবার নিচের দিকে নামা শুরু করে। ঠিক আছে? তো দেখো চলো শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 2, 3 ডিচিয়া! এই দেখো তোমাদের সাদমান ভাইয়া উপরের দিকে যাচ্ছে, বেগ হঠাৎ করে কমে গেল, 0 হয়ে গেল। হায়, হায় পড়ে যাচ্ছে, সাদমান ভাইয়া পড়ে যাচ্ছে। ভাইয়াকে ধরো, বেগ বাড়ছে। আবার ভাইয়া আবার আগের মতো চলে আসলো। ঠিক আছে? আমাদের সাদমান ভাইয়াকে আমরা দেখলাম যখন আমরা উপরের দিকে ভাইয়াকে ছুড়ে মেরেছি, ফায়ার করেছি। ভাইয়াকে ক্যাননের মধ্যে ঢুকিয়ে তারপর ফায়ার করেছি। যেই ফায়ার করেছি তখনই কিন্তু ভাইয়া উপরের দিকে ছাই করে চলে গিয়েছিল রকেটের মতন। ভাইয়া ভেবেছিল যে এই তো আমি একবার এই যে রকেটের মতন চলা শুরু করলাম, আমাকে আর কেউ ঠেকাতে পারবে না। কিন্তু কি হলো? পৃথিবী তাকে বলল, "না সাদমান তুমি যেও না।" পৃথিবী সাদমান ভাইয়াকে আকর্ষণ করছে। আকর্ষণ করার কারণে কিন্তু সাদমান ভাইয়ার বেগ আস্তে, আস্তে কমতে একটা সময় প্রচুর 0 হয়ে গেছে। তারপরে পৃথিবী তাকে আরো কিন্তু পৃথিবী তো আকর্ষণ করেই যাচ্ছে। তো তারপরে সাদমান ভাইয়া তো নিচের দিকে আস্তে, আস্তে বেগ তখন বাড়া শুরু করল। বুঝতে পেরেছো? বলো এটা ভুলবা কখনো? বলো। এই যে আবার আসো দেখি 1, 2, 3 ডিজিয়া! এই দেখো সাদমান ভাইয়া ভাবছে, এই তো একবার রকেটের মতো রওনা দিয়ে গেলাম, আর তো ফেরত আসবো না। কিন্তু একটা সময় 0 হয়ে গেল। নিচে পড়া শুরু করছে। সাঁই করে বেগ বাড়ছে। তারপর ঠাপাস করে এখানে পড়ে গেছে। কিন্তু ভাইয়া তো স্মার্ট। এজন্য ভাইয়া কিন্তু আবার ঠিকঠাক মতন দাঁড়ায় যেতে পারছে। বুঝতে পারছো? এবার আসো আমরা কি করব? আমরা আসো আ এবার আমরা সাদমান ভাইয়ার গাড়িটাকে ছুঁড়ে মারি চলো। সাদমান ভাইয়ার গাড়িকে ছুঁড়ে মারি আসো। একবার আসো একটু বেগটা একটু কমাই দিই। ১৩ মিটার পার সেকেন্ড দেই। জি না। এই দেখো একটা গাড়িকে ছুঁড়ে মারলাম। গাড়ি মনে করছে যাহ আমি তো রকেট হয়েই গেলাম বুঝি আজকে। কিন্তু দেখো পৃথিবী তাকে আকর্ষণ করছে। এর প্রভাবে কিন্তু দেখো তার ত্বরণ নিচের দিকে এবং যখনই গাড়িটা পড়ছে দেখো গাড়িটা ভেঙে ২ টুকরো হয়ে গিয়েছে। ঠিক আছে? তাইলে উপর দিকে গেলে কিন্তু বেগ আস্তে, আস্তে কমতে থাকবে। আর যখন নিচের দিকে নামবে তখন কিন্তু বেগ আস্তে, আস্তে বাড়তে থাকবে। তাহলে ভাইয়া ত্বরণের ডিরেকশনটা কোন দিকে বলো? ত্বরণের ডিরেকশনটা কোন দিকে বলো তো? ত্বরণের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে? তাহলে বেগ আস্তে, আস্তে বাড়তে থাকবে। ক্লিয়ার তাহলে? ক্লিয়ার? এখন তাইলে আসো আমরা কয়েকটা জিনিস একটু এখান থেকে দেখতে চাই।
সেটা হচ্ছে এই যে ভাইয়া উপর থেকে আমরা একটা বস্তুকে যখন ছেড়ে দিচ্ছি, সেই সময় আমাদের মাটিতে পড়তে বস্তুটার কত সময় লাগবে এটা আমরা বের করতে চাই। বস্তুটা যখন মাটিতে আঘাত করবে, তখন সে কত বেগে আঘাত করবে এটা আমরা বের করতে চাই। তারপরে বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম একটা বেগে। তাহলে কতক্ষণ সময় পরে এটা আবার নিচে নামবে? এরকম বিভিন্ন রাশি আমরা বের করতে চাই। বুঝতে পারছো? ঠিক আছে। তাইলে আসো আমরা একটু ১ম থেকে দেখি যে এখানে এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা এখন কি করব বলো তো? এই বস্তুকে মনে করো আমরা ছেড়ে দিলাম। H উচ্চতা থেকে। H এর মান কত? মনে করো H এর মান হলো ১০ মিটার। মনে করো ভূমি থেকে ১০ মিটার উচ্চতা থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিয়েছি। তাহলে দেয়া হলে ছেড়ে দেয়া হলে বলতো আদিবেগ কত? ছেড়ে দেয়া হলে আদিবেগ কত বলতো? উপর থেকে আমরা ছেড়ে দিয়েছি। উপর থেকে আমরা ছেড়ে দিয়েছি। আদিবেগ u সমান কত বলতো? 0 থ্যাংক ইউ সো মাচ। কারণ দেখো আমরা কিন্তু নিচের দিকে এটাকে ছুঁড়ে মারিনি। আমরা জাস্ট এটাকে ছেড়ে দিছি। এটাকে জাস্ট ছেড়ে দিছি। সো যখন আমরা এটাকে ছেড়ে দিলাম তখন কিন্তু এটা নিচের দিকে আস্তে পড়তে থাকবে। আমরা জানতে চাই যে মাটিতে পড়তে কতক্ষণ সময় তার লাগবে? সো আমাদের ১ম প্রশ্ন যে বস্তুর মাটিতে পড়তে মাটিতে পড়তে কত সময় লাগবে? কত সময় লাগবে? আচ্ছা ১০ মিটার মানে কতটুকু? এ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? কয়তলা বিল্ডিং সমান ১০ মিটার? কয়তলা বিল্ডিং সমান ১০ মিটার? এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? এটা সম্পর্কে কি তোমাদের কোনো আইডিয়া আছে? দেখি একটু কমেন্টে জানাও তো। কয়তলা বিল্ডিং সমান ১০ মিটার? বলো তো। ১ তালা? বেশিরভাগই ১ তালা লিখছো, ২ তালা লিখছো। দেখো নরমালি দেখা যায় একেকটা তলার যে উচ্চতা না সেটা মোটামুটি ৩ মিটার থেকে ৩.৫ মিটার এরকম টাইপের হয়। সো আমি যদি ৩ মিটার করে ধরি, ৩.৫ না ৩ মিটার ধরো। সো যদি আমি ৩ মিটার করে ধরি তাহলে দেখা যাবে কি ব্যাপার তোমরা কি কমেন্ট করতেছো? এরকম পাগলা হয়ে গেছে কেন আমাদের স্ট্যাট বোর্ডটা? কি ব্যাপার? ওকে। যাই হোক ঠিক আছে সবাই হয়তো অ্যান্সার করছো। সো আমাদের ৩ তলা কিন্তু মোটামুটি তুমি একটা আইডিয়া করতে পারো। যে প্রত্যেকটা তলা যদি ৩ মিটার করে হয় ৩ তিরিকা ৯ তো ধরো ৩ তালার একটু মাঝামাঝি জায়গা থেকে তুমি একটা বস্তুকে ছুঁড়ে মারছো। বুঝছো? ১০ তালা মানে ১০ মিটার হাইট কিন্তু। ১০ মিটার হাইট কিন্তু বুঝো। তাহলে যেহেতু ১০ মিটার হাইট একটা কাজ করি। ১০ মিটার হাইট তো এখান থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিলাম আদিবেগ। তো আমরা বস্তুর মাটিতে পড়তে কত সময় লাগবে এটা আমরা বের করতে চাই। তাইলে দেখো কি দেওয়া আছে। দেখো আদিবেগ দেওয়া আছে u0 আমাদের h এর মান দেওয়া আছে। অর্থাৎ বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে এই মানটা দেওয়া আছে হলো ১০ মিটার। ১০ মিটার এটা দেওয়া আছে। g এর মান অর্থাৎ ত্বরণ কত? দেখো ত্বরণই কিন্তু g। a = g এটার মান কত বলো তো? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? আমাদেরকে কি বের করতে বলছে? কত সময় লাগবে t বের করতে বলছে। তাইলে তোমরা একটু বলো তো ভাইয়া কোন ফর্মুলাটা এপ্লাই করব? কোন ফর্মুলাটা আমরা এপ্লাই করব যেখানে আমরা আদিবেগ জানি, একটা বস্তুর যেখানে আমরা আদিবেগ জানি, তার সরণ জানি, তার ত্বরণ জানি, সময় বের করতে বলছে। তাহলে কোন ফর্মুলাটা এখানে সবচেয়ে বেশি সুট করবে? এই যে এটা S = ut প্লাস হাফ at স্কয়ার। তুমি খেয়াল করো আমাদের সরণটাকে আমরা এখন প্রকাশ করছি কিন্তু h বা হাইট দিয়ে। আদিবেগ u ঠিক আছে t প্লাস হাফ ইনটু ত্বরণটাকে আমরা কিন্তু প্রকাশ করছি অভিকর্ষজ ত্বরণ g দিয়ে। তাহলে h ut প্লাস হাফ gt স্কয়ার। তো খেয়াল করো বস্তুর আদিবেগ কত ছিল বলতো? বস্তুর আদিবেগ কত ছিল বলতো? আদিবেগ ছিল কিন্তু 0 কারণ বস্তুটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম। তাহলে h সমান হাফ জি টি স্কয়ার।
তাহলে আমরা যদি এখান থেকে t এর মান বের করতে চাই, তাহলে কি হবে বলতো? 2h ডিভাইডেড বাই g এর উপরে হবে স্কয়ার রুট। তাহলে t সমান হবে স্কয়ার রুট অফ 2 ইনটু h মানে কত? 10, g মানে কত? 9.8 এই হিসাবটা করে দেখো কত আসে? 1.42 এরকম টাইপের কিছু একটা আসবে। আমি একটু ক্যালকুলেশনে করে দেখি। কত আসে ভাইয়া? 20 ভাগ 9.8 স্কয়ার রুট করলে 1.428 এত সেকেন্ড। হুম? এত সেকেন্ড সময় লাগবে। ভাই রুট কেন হলো? এই যে টি স্কয়ার ছিল না ভাইয়া? হায়, 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 হায়! হায়, 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 হায়! টি স্কয়ার সমান কি লেখা যায়? 2h ডিভাইডেড বাই g। তাহলে এখান থেকে টি লিখলে কত হচ্ছে? রুট ওভার 2h বাই g বুঝেছো? ক্লিয়ার। তাহলে দেখো বস্তুর মাটিতে পড়তে কত সময় লাগবে? বস্তুটার h দূরত্ব নামতে g ত্বরণে আদিবেগ শূন্য থাকলে g ত্বরণে h সরণ নামতে তার কত সময় লাগবে? সেই সরণটাই কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। বুঝেছো? তাহলে দেখো এই সূত্র তুমি যদি জানো, যারা আগের ক্লাস করো নাই, তারা কিন্তু ভাইয়া এই সূত্র কিভাবে আসলো, কেন আসলো, এটা কিন্তু বুঝবা না। আগের ক্লাসগুলা করে আসো। যদি এখনো আগের ক্লাস না করে থাকো প্লিজ আগে ৬ টা ক্লাস হয়ে গেছে। ৬ টা ক্লাস একটু দেখে আসো। এটা তো অফলাইন ক্লাস না যে ভাইয়া কিচ্ছু মনে নাই। তুমি সব রেকর্ড দেখে আসতে পারবা। সো এগুলো আগে দেখে আসো। এরপরে এই ক্লাসটা করবে। বুঝছো? সো তাহলে দেখো বস্তুর মাটিতে পড়তে কত সময় লাগে? কোন সূত্র এপ্লাই করব বুঝবো কিভাবে? তুমি দেখো এখানে আমাদের এই সরণ মানে S দেওয়া আছে। আমাদের U দেওয়া আছে। আমাদের A দেওয়া আছে। আমাদের T বের করতে হবে। তাহলে এই ৪ টা ভেরিয়েবল কোন সূত্রের মধ্যে আছে? S = UT + ½ AT স্কয়ার। ঠিক আছে? ঠিক আছে? ওকে ভেরি গুড। ভাইয়া T ওই পাশে যাওয়ার জন্য না কেন বাবা? T কোন পাশে যাবা? আরে সমীকরণ বাচ্চারা h = ½ GT² ছিল না? ২ টাকেই আমি জায়গা বদল করছি। এইটা ছিল h1 ½ GT²। এটারে নিছি বামে, এটারে নিছি ডানে। তাহলে ২ পাশেই মাইনাস আসলে মাইনাসে, মাইনাসে কাটাকাটি হয়ে গেছে। বোঝা গেছে? বলো তো বোঝা গেছে কিনা? হায়, হায়! সমীকরণ বুঝতেছে না পোলাপান। এই যে হাফ ছিল, ½ GT², 1/2 এই 2 কে ওই পাশে নিয়ে দিলাম। 2h হয়ে গেল। আর এই g ছিল এটাকে ভাগ দিয়ে দিলাম। 2h/g বুঝেছো? বুঝছি। থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার। তাহলে একটা প্রশ্ন আমরা পারলাম। এখন পরের প্রশ্ন কি করেছে শোনো ভালো করে। পরের প্রশ্ন আমাদেরকে বলে যে বস্তুর বস্তু মাটিতে কত বেগে পড়বে? বস্তু মাটিতে কত বেগে পড়বে? এটা বের করতে হবে। তাইলে বলো তো কত বেগে পড়বে কিভাবে বের করতে পারি? আমাদের কি দেওয়া আছে দেখো। কোন সূত্র এপ্লাই করব বলো তো? সবই দেওয়া আছে। টিও তো আমরা বের করলাম। তাইলে যেকোনো একটা সূত্র এপ্লাই করলেই কিন্তু বের হয়ে যাবে। আমরা যেহেতু আমাদের শেষ বেগ v বের করতে বলছে, u দেওয়া আছে, আবার g জানো, s জানো, তাহলে v² = u² + 2as এইটা আমরা এপ্লাই করতে পারি কিন্তু। এখান থেকে v² = u² এর জায়গায় হবে g আর s এর জায়গায় হবে h। কারণ ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে আমাদের g আর সরণটা কত? সরণটা হচ্ছে আমাদের h। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো বস্তুর আদিবেগ যেহেতু 0 তাহলে v আমরা পাচ্ছি √2gh। ঠিক আছে? তাহলে কি আসে এখান থেকে? এখান থেকে আসে √2 ইনটু 9.8 ইনটু h এর মান কত? h এর মান কত? h এর মান হচ্ছে 10। h এর মান হচ্ছে 10। তাহলে v কত আসে বাচ্চারা বলো তো? v আসে কত? 2 ইনটু 9.8 9.8 into 10 স্কয়ার রুট আসে 14 অর্থাৎ 14 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এটা আঘাত করবে। 14 মিটার পার সেকেন্ড বেগে এটা মাটিতে আঘাত করবে। থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড।
তাইলে তোমরা এই উত্তর আশা করি পেয়েছো। একজন বলছে ভাই v is equals to u plus e ব্যবহার করা যাবে না? ১০০ বার যাবে। কেন যাবে না? থ্যাংক ইউ। তুমি যে প্রশ্নটা করছো অনেক ধন্যবাদ। আশা করি v is equals to u plus gt এপ্লাই করি তাহলে। আদিবেগ তো ০, g এর মান হচ্ছে 9.8, সময়ের মান কত? 1.42, এটা হচ্ছে 9.8 ইনটু 1.429, 429। তাহলে এখান থেকে v সমান কত আসে? 9.8 ইনটু 1.429, তাহলে আসে 14 পয়েন্ট সামথিং। দেখো 14 মিটার পার সেকেন্ডে কিন্তু আসে। 14 মিটার পার সেকেন্ডে কিন্তু আসে। ঠিক আছে? ক্লিয়ার তাহলে? ভাইয়া এখানে মাইনাস হবে। কেন মাইনাস হবে বাবা? উপর থেকে নিচের দিকে পড়ছে। বলো তো নিচের দিকে নামছে। তার শেষ বেগটা কি আস্তে বাড়ছে না? সো ত্বরণটা কি বৃদ্ধি পাচ্ছে না? সো যেহেতু বৃদ্ধি পাচ্ছে এই কারণে জি এর সামনে ভাই এখানে 2 এর জন্য রুট আসছে না কেন? এই যে স্কয়ার আছে বলে স্কয়ারটাকে আমরা যদি t বানাইতে চাই তাহলে কি t স্কয়ার সমান 2h/g। সো এটাকে যদি আমি t স্কয়ার বানাতে চাই তাহলে কি আমাকে স্কয়ার রুট করতে হয় না? বুঝছি। গুড। ঠিক আছে কনকপাল। ওকে। আগের কোয়েশ্চেন এ 2.04 আসে? না তো, না তো। 2 ইনটু 10 ডিভাইডেড বাই 9.8 রুট করে দেখো। ওই যে তুমি রুট করো নাই, খালি 2 পয়েন্ট সামথিং রেখে দিছো। রুট করতে হবে তো। এটা তো টি স্কয়ার। ঠিক আছে? তুমি টি স্কয়ার বের করছো, টি করতে হবে। স্কয়ার ওই পাশে যেয়ে রুট হইছে রে ভাই। গুড। ঠিক আছে। তাইলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি সবাই, তাই তো? প্র্যাকটিস করো না বাসায়। বাসায় প্র্যাকটিস করতে হবে বাবারা। বাসায় তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো তাহলে কি হবে? হবে না, হবে না। এইবার আসো, আমরা সেইম টাইপের প্রবলেম সলভ করব। কিন্তু এইবার একটু ডিফারেন্ট ভাবে। ডিফারেন্ট একটা প্রশ্নের জন্য। আমাদেরকে ধরো বলে দিল যে, এই বস্তুটাকে এবার আমরা আর ছেড়ে দিব না। বস্তুটাকে এবার আমরা ছুঁড়ে দিব। সো নিচের দিকে ছুঁড়ে দেয়া হলো। নিচের দিকে নিচের দিকে বস্তুটাকে নিচের দিকে ছুঁড়ে দেয়া হলো। বলতো নিচের দিকে যদি আমি এটাকে ছুঁড়ে দেই, তাহলে কি আদিবেগ আর 0 হবে? তাহলে কি আমাদের আদিবেগ আর 0 হবে? নাকি আদিবেগ একটা নির্দিষ্ট কিছু থাকবে? ধরলাম বস্তুটাকে আমরা নিচের দিকে ৫ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। ৫ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। তাহলে আদিবেগ হচ্ছে ৫ মিটার পার সেকেন্ড, ৫ মিটার পার সেকেন্ড এবং মনে করো আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিল যে বস্তুটার মাটিতে পড়তে বস্তুর মাটিতে পড়তে বস্তুর মাটিতে পড়তে ২ সেকেন্ড সময় লাগে। ২ সেকেন্ড সময় লাগে। হ্যাঁ? বস্তুটার মাটিতে পড়তে উপর থেকে যখন আমি ৫ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, ছুঁড়ে মারছি বা নিক্ষেপ করছি। ছুঁড়ে নিক্ষেপ। আচ্ছা ছুঁড়ে দেয়া হলো একই। যদি ছুঁড়ে দেওয়া হয় তাহলে দেখো বস্তুর মাটিতে পড়তে নাকি ২ সেকেন্ড সময় লাগে। বস্তুর মাটিতে পড়তে কতক্ষণ সময় লাগে বলেছে? ২ সেকেন্ড সময় লাগে। তাহলে বস্তুর প্রথম প্রশ্ন হচ্ছে বস্তু ভূমি থেকে কত উচ্চতায় বস্তুকে ছুঁড়ে মারা হয়েছিল? প্রশ্ন হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় বস্তু নিচের দিকে ছুঁড়ে মারা হয়েছিল?
হ্যাঁ? ভূমি থেকে কত উচ্চতায় বস্তু ছুঁড়ে মারা হয়েছিল? অর্থাৎ h এর মান আমরা জানতে চাই। ঠিক আছে? h এর মান আমরা জানতে চাই। দেখো তো, ভূমি থেকে কত উচ্চতায়? আমাদেরকে কি বলে দিছে? আমরা তো জানি যে নিক্ষেপণ বস্তুর জন্য ত্বরণ কখনো পরিবর্তন হবে না এখানে। ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই। ঠিক আছে? এবং আমরা যে বেগে ছুঁড়ে মারছি এইটা মূলত কি? ইউ দেওয়া আছে। কতক্ষণ সময় লাগবে? এইটা আমাদেরকে বলে দিছে ২ সেকেন্ড। বের করতে হবে যে ভূমি থেকে উচ্চতা কত? কত ভূমি থেকে কত উচ্চতায় এটাকে আমরা ছুঁড়ে মারছিলাম। অর্থাৎ h এর মানটা বের করতে হবে। তাহলে তোমরাই বলো, U জানো, G জানো, T জানো, H জানো। কোন ফর্মুলা এপ্লাই করবা বলো তো? কোন ফর্মুলা এপ্লাই করবা বলো তো? কোন ফর্মুলা এপ্লাই করবা? ভাইয়া ৫ আর ৬ কুইজ পাওনি। ৫ আর ৬ নাম্বার কুইজ আসলে নতুন কোনো কিছু করায়নি। আগের থেকে প্র্যাকটিস করাইছি। সো এই কারণে এখানে কোনো কুইজ নাই। ঠিক আছে? ওকে, ভেরি গুড। রাইট। সো H ইস ইকুয়ালস টু দেখো, আমরা যেই ফর্মুলা জানি H is equals to UT plus half AT square এই ফর্মুলা তো আমরা জানি যে S is equals to UT plus half AT square। এখন দেখো সরণের জায়গায় হয়ে যাবে H is equals to UT plus ত্বরণের জায়গায় হয়ে যাবে GT square। GT square। তাহলে এখান থেকে H এর মানটা তো বের করা লাগবে, তাই না? আমাদের আদিবেগ কত বলতো? আদিবেগ হচ্ছে ৫। আমাদের কত সময় লাগছে? সময় লাগছে ২ সেকেন্ড প্লাস হাফ ইনটু 9.8 ইনটু 2 স্কয়ার। দেখো তো আমি যা লিখলাম ঠিক আছে কিনা? আমরা জানতে চাই 9.8 ত্বরণে কোন একটা বস্তু নিচের দিকে পড়তে থাকলে যেহেতু সে ২ সেকেন্ড পরে মাটিতে পড়ছে, তাহলে ২ সেকেন্ডে সে কত উচ্চতা নিচে নামছে? ২ সেকেন্ড পরে সে কতটুকু নিচে নামছে? এটা যদি আমরা বের করতে পারি, এটাই কিন্তু আমাদের পরীক্ষা ছুড়ে মারা থেকে মাটির উচ্চতাটা। বুঝছো? তাহলে h এর মান কত হবে? একটু যোগ করে দেখো। এই যারা এই সূত্রগুলো নতুন দেখতেছো আজকে, তোমাদেরকে ধরে দিব পিটানি। কেন পিটানি দিব জানো? কারণ এগুলা সব আগে ৬ টা ক্লাসে পড়ে আসছি। বুঝছো? 19.6 h সমান কত হবে? 29.6 মিটার। মানে ভূমি থেকে এত মিটার উচ্চতায় আমরা বস্তুকে ছুঁড়ে মেরেছিলাম। ঠিক আছে? ভূমি থেকে এত মিটার উচ্চতায় আমরা বস্তুকে ছুঁড়ে মেরেছিলাম। খবরদার এবার কিন্তু u এর মান 0 না। কারণ আমরা একটা বস্তুকে কিন্তু ৫ মিটার পার সেকেন্ডে নিচের দিকে নিক্ষেপ করেছি। তাইলে ভাই নিচের দিকে নিক্ষেপ করলে তার তো একটা u আছে, 0 না। u এর মান বসালাম। যেহেতু ২ সেকেন্ড পরে মাটিতে পড়তে হচ্ছে, তাহলে দেখি ২ সেকেন্ড পরে তার সরণ কত হইছে। তো ২ সেকেন্ড পরে যদি এটা ঠপাস করে মাটিতে পড়ে, তাহলে ২ সেকেন্ড পরে তার সরণ কত এইটাই আমরা বের করতে চাই। ঠিক আছে? ক্লিয়ার তাহলে? h is equals to ut plus half gt স্কয়ার। এবার আমাকে দেখো বস্তু মাটিতে কত বেগে পড়বে? এটা একটু সবাই সলভ করো তো দেখি। কোন ফর্মুলা এখানে আমরা এপ্লাই করব? বস্তু মাটিতে কত বেগে পড়বে? এটা কিভাবে সলভ করব বলো তো দেখি? এইটা সলভ করো এখন। বস্তু মাটিতে কত বেগে পড়বে? মাটিতে কত বেগে পড়বে? এটা বের করো।
পারবে বাচ্চারা? দেখো কোন ফর্মুলা? ভেরি ইজি। কত বেগে পড়বে? তাহলে v is equals to u plus at। এটা যদি এপ্লাই করি তাহলে কি আসছে? আদিবেগ দেওয়া আছে ৫ প্লাস ত্বরণ তো আমরা জানি 9 কিন্তু কত সময় পর নিচে পড়েছে? ২ সেকেন্ড। তাহলে কত আসে? 24.6 9.8 into 2 প্লাস 24.6 এত মিটার পার সেকেন্ড হচ্ছে তার বেগ। এত বেগে মাটিতে পড়ল। আচ্ছা ভাইয়া এই সূত্র দিয়ে কেন করলেন? অন্য কোন সূত্র কি এখানে ইউজ করা যাবে না? অবশ্যই যাবে। দেখো তুমি চাইলে এটা ইউজ করতে পারো। v স্কয়ার ইস ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh এটাও এপ্লাই করতে পারো। আদিবেগ ছিল ৫, ত্বরণ হচ্ছে 9.8 কিন্তু সরণ হচ্ছে 29.6। তাহলে এখান থেকে ৫ ৫ এ ২৫ প্লাস 29.8 ইনটু 29.6 এটা আসে ৫৮০.16 যোগ ২৫ করলে আসে ৬০৫.১৬ ৬০৫.১৬ এটা হলো v স্কয়ার। তাহলে v এর মান কত হবে বলো তো? স্কয়ার রুট অফ ৬০৫.১৬ এটাকে যদি স্কয়ার করো তাহলে আসে দেখো ২৪.৬ মিটার পার সেকেন্ড। তাহলে এই ফর্মুলা দিয়েও কিন্তু সেইম রেজাল্ট আসছে। তাই ভয়ের কিচ্ছু নেই। কেন সাউন্ড প্রবলেম কেন বলছো? দাঁড়াও আমি তাও মাইকটা চেঞ্জ করতেছি। সাউন্ড আমার কাছে ঠিকই লাগতেছে। তাও মাইকটা আরেকবার চেঞ্জ করে দেখি। দেখো তো সাউন্ড এখন? সাউন্ড এখন ঠিক আছে? সাউন্ড পারফেক্ট এখন। পারফেক্ট। ভাই রুট কেন করলেন? এই v স্কয়ার আছে এখান থেকে v পেতে হলে কি করতে হবে? রুট করতে হবে না? ঠিক আছে? ভাই ইউ কখন শূন্য আর কখন? দেখো যখন আমরা একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, দেখো ছেড়ে দিলে আমরা কি কোনো বেগ দিছিলাম আসলে? না। যখন এটাকে আমরা ছেড়ে দিলাম তখন কিন্তু তার আদিবেগটা ০। তাহলে ওই ০ বেগ নিয়ে কিন্তু এটা তখন আস্তে, আস্তে নিচের দিকে পড়ছে। আর যখন আমরা ছুঁড়ে মারলাম, অর্থাৎ আগেই আমরা একটা বেগ দিয়ে দিছি। ওইটা কিন্তু ছুঁড়ে মারা বা নিক্ষেপ করা। বুঝছো? আয়াসির একটা কথা তুমি বলছো এটা আমি আগের ক্লাসেও অ্যান্সার দিছি। সমত্বরণ না হলে গতিসূচকগুলো কেমন হবে? এটা বলছিলাম যে আমাদের এখানে ক্যালকুলাস এপ্লাই করতে হয় তখন। কিন্তু ক্যালকুলাস তোমরা এখনো শিখো নাই। ক্লাস 9-10 এ আমাদের শুধুমাত্র সমত্বরণের জন্য যা হয় কন্ডিশন সেগুলাই পড়তে হয়। তুমি যদি ক্যালকুলাস সম্পর্কে জানতে চাও, তাহলে দেখো আমাদের যে ইন্টারের YouTube চ্যানেল গুলো আছে সেখানে সার্চ দিলেই পাবা। বুঝছো? ওকে, ডান। ঠিক আছে? তাহলে দেখো পুরাটা আমরা একবার রিক্যাপ করি। কি হলো এখানে? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুকে আমরা ৫ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছিলাম। সো যখন আমরা ছুঁড়ে মারছি তখন আমাদেরকে বলে দিল যে এটা ২ সেকেন্ড পরে মাটিতে পড়ছে। যে বলটাকে ছুঁড়ে মারছে ঠিচিয়া করে ছুঁড়ে মারছে। ছুঁড়ে মারার ২ সেকেন্ড পরে গিয়ে এটা মাটিতে পড়ছে। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ছুঁড়ে মারা হয়েছিল এটা আমরা বের করতে চাই এবং বস্তু মাটিতে কত বেগে পড়বে এইটা আমরা বের করতে চাই। যে যখন আমি ছুঁড়ে মারছি তখন এটা তো মাটিতে আঘাত করবে। সো কত বেগে আঘাত করবে এইটা আমরা বের করতে চাই। ঠিক আছে? তাইলে দেখো আমরা এখান থেকে সূত্র এপ্লাই করলাম, বের করে ফেললাম। কত বেগে মাটিতে পড়বে? সূত্র এপ্লাই করলাম, বের করে ফেললাম। ভেরি ইজি। তুমি যদি জাস্ট বুঝতে পারো, পড়ন্ত বস্তুর অঙ্কগুলা কিন্তু অনেক সহজ। কারণ এখানে ত্বরণটা তুমি জানো। যখন তুমি ত্বরণ জানো, তখন কিন্তু আমাদের অঙ্ক
যে মানে খুব অল্প ডেটা দেয়া থাকলেই কিন্তু তুমি ম্যাথ করে ফেলতে পারবা। তাই না? এবার আসো, আমরা তো উপর থেকে ছেড়ে দেওয়া, ছুড়ে দেওয়ার জন্য বিভিন্ন কন্ডিশন দেখলাম। এইবার যদি আমরা চাই বস্তুকে উপরের দিকে আমরা ছুঁড়ে মারবো, বলতো উপরের দিকে ছুঁড়ে মারলে আমাদের বস্তুটার উপরের দিকে যখন আমরা ছুঁড়ে মারবো, তখন আমাদের বস্তুটার বেগ কি আস্তে, আস্তে বৃদ্ধি পাবে? নাকি বেগ আস্তে, আস্তে হ্রাস পাবে? সাপোজ আমরা একটা বস্তুকে ৫০ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম। উপরের দিকে ছুঁড়ে মারলাম। তাহলে বলো তো এই বস্তুটা তো আস্তে, আস্তে উপরের দিকে যাবে। সেই বস্তুটা যত উপরের দিকে যাবে, 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 যাবে একটা সময় পরে কি তার বেগটা কত হয়ে যাবে বলো তো? বেগটা কমতে থাকবে না? তো একটা সময় বেগে যাওয়ার পরে কিন্তু বেগটা হয়ে যাবে ০। শেষ বেগটা হয়ে যাবে ০ মিটার পার সেকেন্ড। বলতো যখন তার বেগ ০ মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তারপরে কি বস্তুটা আর উপরে উঠবে? যখন বস্তুটা উপরের দিকে আমরা জোরে করে ছুঁড়ে মারছি। ৫০ মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি। তো ছুঁড়ে মারার পরে বস্তুটার বেগ আস্তে, আস্তে কমবে। কমতে, 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 কমতে যখন তার বেগ ০ হয়ে যাবে, তারপরে কি এটা আরো উচ্চতায় উঠতে পারবে? কারণ বেগই তো নাই ওইখানে। একটা নির্দিষ্ট উচ্চতায় উঠার পরে তার তো বেগ ওইখানে নাই হয়ে গেছে। তার তো ওইখানে আর কোনো বেগ নাই। বেগ হয়ে গেছে কত? বেগ হয়ে গেছে ০। তাহলে এই ০ বেগ হওয়ার পরে বস্তু কি আর উপরে উঠতে পারবে? পারবে না। তাহলে এটা মাথায় রেখো, উপরের দিকে বস্তুকে ছুঁড়ে মারলে যখন তার বেগ ০ হয়ে যায়, এই উচ্চতাটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা মেক্সিমাম হাইট। সর্বোচ্চ উচ্চতা বা মেক্সিমাম হাইট। সো বেগ যখন ০, উপরের দিকে কোন বস্তুকে ছুঁড়ে মারলে একটু লিখে নিতে পারো এটা। উপরের দিকে কোন বস্তুকে ছুঁড়ে মারলে, উপরের দিকে কোন বস্তুকে নিক্ষেপ করলে, উপরের দিকে কোন বস্তুকে নিক্ষেপ করলে যখন তার বেগ, যখন তার বেগ ০ হয়, সেই মুহূর্তে বস্তু ভূমি থেকে, সেই মুহূর্তে বস্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে। সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে। সো উপরের দিকে কোন বস্তুকে নিক্ষেপ করলে যখন তার বেগ ০ হয়, সেই মুহূর্তে বস্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে। তাহলে দেখো আমরা যদি বের করতে চাই যে এই সর্বোচ্চ উচ্চতা কত? সো কোন বস্তুকে u বেগে ছুঁড়ে মারলে সর্বোচ্চ উচ্চতা কত? বলতো? এটা যদি বের করতে চাই, দেখো আমরা জানি আদিবেগ হচ্ছে ৫০ মিটার পার সেকেন্ড, তাই না? শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় গেলে শেষ বেগ হলো ০। g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। h এর মানটা আমাকে বের করা লাগবে। যে কত উচ্চতায় যাওয়ার পরে তার বেগটা ০ হচ্ছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কোন সূত্র এপ্লাই করবা এখানে? দেখেই বুঝতে পারছো এখানে আমরা v স্কয়ার ইস ইকুয়ালস টু u স্কয়ার 2gh এটা এপ্লাই করব। এখন ভাইয়া বলো তো, আমরা কি এখানে প্লাস সাইন দিব নাকি মাইনাস সাইন দিব? বলো তো দেখি বুদ্ধি করে। কোন সাইনটা আমরা এখানে দিব? প্লাস দিব নাকি মাইনাস দিব? নির্ঝর রয়, আবির তাসির, তারপরে রিদওয়ান, তারপরে নূর হাসান, তারপরে মাধুর্য, রামিসা, মাইশা ওরা সঠিক অ্যান্সার দিছে। তানজিল, ভেরি গুড। যে যখন আমরা উপরের দিকে বস্তুকে ছুঁড়ে মারছি ভাইয়া তখন কি বেগ বাড়ছে না কমছে? সো তখন কিন্তু বেগ আস্তে, আস্তে কমছে। যত উপরের দিকে তুমি ছুঁড়ে মারছো, বেগ আস্তে, আস্তে কমছে। তাহলে মন্দন হচ্ছে। তাহলে কি দিব? এখানে মাইনাস দিব না? কারণ এই শেষ বেগ যেটা এটা কি আসলে u এর সাথে আরো বাড়ছে নাকি? না তো। এই শেষ বেগটা আস্তে, আস্তে কি হচ্ছে? u এর সাথে, সাথে কমছে। তাহলে যখন এটা কমতে থাকবে
তখন কিন্তু আমরা এখানে মাইনাস দিব। বা তুমি দেখো উপরের দিকে যখন বস্তুকে তুমি ছুঁড়ে মারছিলা, আমাদের আদিবেগের ডিরেকশনটা কোন দিকে? আদিবেগ হচ্ছে উপরের দিকে। কিন্তু ত্বরণ তো নিচের দিকে। তার মানে এটাকে একটা মন্দন হিসেবে কাজ করছে না বস্তুর গতির? তো মন্দন হলে ত্বরণটা কি হয়? নেগেটিভ হয়। ভেরি গুড। তাহলে আমরা h টা বের করতে চাই। এখন দেখো শেষ বেগ কত? 0। তাহলে 2gh টাকে একপাশে নিয়ে আসি। তাহলে কি আসছে দেখো 2gh is equals to u স্কয়ার। এখান থেকে h সমান আমরা লিখতে পারি u স্কয়ার ডিভাইডেড বাই 2g। বুঝেছো? তাহলে এইটা হলো আমাদের কিন্তু ভাইয়া সর্বোচ্চ উচ্চতা। এইটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র। সর্বোচ্চ উচ্চতার সূত্র। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারব। u এর মান তো ধরছি ৫০। ৫০ স্কয়ার ডিভাইডেড বাই ৫০ স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8 এটা আসে দেখো ১২৭.৫৫। ১২৭.৫৫। ঠিক আছে? ভাই একজন বলছে, "ভাই এই সূত্র না দিয়ে অন্য কোন সূত্র দিলে হবে না?" অবশ্যই হবে। তুমি করে দেখো না। অবশ্যই হবে। কিন্তু খেয়াল রাখবা কোন সূত্র দিয়ে তাড়াতাড়ি হবে। এটা আমরা শিখছিলাম না? যেই সূত্রের মধ্যে আমাদের এই ডেটা গুলা থাকবে, এই রাশিগুলা থাকবে, সেই সূত্র দিয়ে অঙ্কটা ফাস্ট হবে। তাহলে এই ডেটাগুলো কোন সূত্র? এই সূত্রে সরাসরি এপ্লাই করতে পারবা। অন্য সূত্র দিয়ে করলেও হবে। কিন্তু অন্য সূত্র দিয়ে যখন করতে যাবা, তখন দেখবা যে কিছু না কিছু ভ্যালু জানো না। তখন ওইটা বের করার জন্য আরেকটা সূত্র এপ্লাই করতে হবে। তো কষ্ট বেশি। কিন্তু আমরা যেই ভেরিয়েবল গুলো জানি না বা লাগবে, সেগুলা দিয়ে যে সূত্র আছে, ওইটা দিয়ে যদি এপ্লাই করে ফেলি, তাহলে একবারে হয়ে গেল। ক্লিয়ার, ডান। তাহলে আমরা ভাইয়া এখান থেকে কিন্তু সর্বোচ্চ উচ্চতা কত এটা বের করে ফেলতে পারলাম। এখন আসো ২য় প্রশ্ন। যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? হ্যাঁ? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? তাহলে দেখো তো আমার কাছে কি ডেটা আছে? আমরা এখান থেকে দেখো শেষ বেগ জানি v, u মাইনাস gt। দেখো এই সূত্র দিয়ে একবারে হয়ে যাবে। কারণ দেখো t আমরা জানি শেষ বেগ কত হয়ে যাচ্ছে? v। আমরা জানতে চাই কতক্ষণ সময় পরে গিয়ে বস্তু যদি g মন্দনে চলতে থাকে, কতক্ষণ সময় পরে গিয়ে তার বেগটা ৫০ থেকে ০ হয়ে যায়। তো যখন তার বেগ ৫০ থেকে ০ হয়, তখনই সে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় থাকে। কথা বুঝছো? যখন বস্তুর বেগটা ৫০ থেকে কমতে যেই ০ হয়ে গেল, যে সময়টা লাগছে সেই সময়টাই কিন্তু সে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে। তাইলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? v এর মানটা 0 বসাচ্ছি। u এর মান তো ৫০ তাহলে t কত হবে দেখো? বা g টাকে একপাশে নিয়ে আসো। t তো u হচ্ছে। তাহলে t কত হলো? u ডিভাইডেড বাই g। তাহলে এখান থেকে সূত্র এপ্লাই করে আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেই সময়টা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এই সময়টা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার তাহলে? আমরা ভাইয়া এখান থেকে যেটা দেখছি দেখো, যদি তুমি আদিবেগটাকে দ্বিগুণ করে দাও, তাহলে ২ দুগুণে ৪ অর্থাৎ উচ্চতা কিন্তু ৪ গুণ বৃদ্ধি পাবে। খেয়াল করো। আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি। এই যে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি চলো। সো আমরা এখানে একটা ক্যানন বল নিচ্ছি। এই ক্যানন বলে আমরা ১ম এ একটা বেগ দিব সেটা হলো ৯ মিটার পার সেকেন্ড। ৯ মিটার পার সেকেন্ড যখন বেগ দিলাম তখন দেখো বস্তুটা এই জায়গা পর্যন্ত উঠছে। সো দেখো এটা একটু নোট নাও। তোমার খাতায় একটা নোট নাও। যে বেগ যখন ৯ ইনিশিয়াল স্পিড মানে কি আদি বেগ। সো ৯ মিটার পার সেকেন্ড যখন আমরা ছুড়ে মেরেছিলাম তখন দেখো এই মিটারটাকে আমি যদি এখানে রাখি তাহলে দেখা যাচ্ছে হাইট হয়েছে 4.13 মিটার। একটু একটা খাতায় একটা নোট নাও। খাতায় একটা নোট নাও যে ভেলোসিটিটা যখন ছিল ৯ মিটার পার সেকেন্ড তখন সর্বোচ্চ উচ্চতা ছিল 4.13 4.13 মিটার। এটা লিখছো? আমি কিন্তু এটা একটু পরে মুছে যাবে। এটা আমি আবার সিমুলেশন চালু করলে এটা কিন্তু মুছে যাবে। ভাইয়া v0 হলো কেন? মহসিনকে কে উত্তর দিবা বলো? v কেন 0 হলো? কারণ যখন আমরা একটা বস্তুর সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই, সর্বোচ্চ উচ্চতা যখন বের করতে চাই, সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ কি থাকে? ০ হয়ে যায়। কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠার পর তার যদি বেগ থাকতো, তাহলে তো ওই বেগে সে আরো উপরে উঠতো। তাহলে ওইটা তো আর তার সর্বোচ্চ বেগ হইতো না। তাই না? ওকে। তাহলে দেখো কখন কোন সূত্র এপ্লাই করবে এগুলা বোঝার জন্য সামিয়া আগের ক্লাসগুলা দেখে আসো। হ্যাঁ? আগের ক্লাসগুলোতে ডিটেইলস এ আছে কিন্তু। কখন কোন সূত্র এপ্লাই করব, কি দেখে বুঝবো কোন সূত্র এপ্লাই করব এগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। সো প্লিজ ওগুলো একটু দেখে এসো। এইবার ভাইয়া বলো তো যদি আমি বেগটাকে ডাবল করে দেই,
এই বেগটাকে আমি এবার কি করছি? ডাবল করে দিতে চাচ্ছি। ২ দিয়ে গুণ দিতে চাচ্ছি বেগটাকে। তাহলে বেগের মান কত হবে? ১৮ হবে না? h এর মানটা কি ডাবল হবে না কত হবে? এটা আমরা বের করতে চাই। দেখো কি আসা উচিত? আমরা দেখছি h সমান v স্কয়ার ডিভাইডেড বাই 2g হয়। তাহলে বলো তো বেগ যখন আমি ডাবল করে ফেলবো অর্থাৎ এটাকে 2v করে ফেলবো, বেগটাকে যখন ডাবল করে ফেলবো, 2v করে ফেলবো তখন বলো তো ২ দুগুণে ৪ হচ্ছে কিন্তু v স্কয়ার বাই 2g। v স্কয়ার বাই 2g কথাটার মানে কি বলো তো? h। তাহলে নতুন যে উচ্চতাটা হবে সেটা আদি উচ্চতার ৪ গুণ হচ্ছে। ৪ গুণ হওয়ার কথা। অর্থাৎ বলো তো একটা আইডিয়া করো তো কত গুণ হওয়া উচিত? যদি আমরা বেগটাকে ডাবল করে ১৮ করে ফেলি, তাহলে আমাদের এই h প্রাইমটা অর্থাৎ নতুন উচ্চতাটা কত হওয়া উচিত বলো তো? কত হওয়া উচিত বলো তো? এটা কিন্তু মুছে যাবে। স্ক্রিনশট নিলে নিয়ে নাও। বলো তো? ৪ গুণ হওয়া উচিত। তাহলে আগে ছিল v যখন ৯ ছিল তখন h হলো 4.13 মিটার। তাহলে যখন এইটা ডাবল হয়ে গেল তখন বলো তো h এর মানটা ৪ গুণ। তাহলে কত? ১৬ র কাছাকাছি হওয়ার কথা। তাই না? 16 এর কাছাকাছি হওয়ার কথা। ৪ ৪ এ ১৬। এই স্মরণের মানটা ৪ গুণ হওয়ার কথা। তাহলে আসো তো দেখি। আসলেই কি ৪ গুণ হয় কিনা? দেখো এখানে কি করলাম? এটা কিন্তু মুছে যাবে। এখন মুছে যাবে। তো v যদি ৯ থাকে তখন স্মরণ দেখলাম, উচ্চতা দেখলাম 4.13 হয়। তাহলে যদি আমরা বেগটাকে ডাবল করে ফেলি, ৯ দুগুণে ১৮ করে ফেলি, তখন দেখলাম বেগটাকে যদি ডাবল করা হয় তাহলে ২ দুগুণে ৪ কে সামনে রাখলে তখন v²/2g এটা মানে কিন্তু h ই বোঝাচ্ছে। তাহলে খেয়াল করো v²/2g এটা কিন্তু ছিল আমাদের আগের উচ্চতা। সেই আগের উচ্চতার ৪ গুণ যদি হয়, তাহলে এখন আগে ছিল 4.13 এখন ৪ গুণ হয়ে গেলে সেটা 16 পয়েন্ট সামথিং হওয়ার কথা। তাই না? 16 পয়েন্ট সামথিং হওয়ার কথা। আমরা দেখি আসলে কি 16 পয়েন্ট কিছু একটা হয় কিনা। যে বেগ যদি ডাবল করে ফেলি, বেগ এখন ৯ দিছিলাম। দেখো, বেগ ৯ দেওয়ার কারণে হাইট আসছিল 4.13 তাহলে আমরা যদি বেগটাকে ৯ দুগুণে ১৮ বানায় ফেলি, তাহলে এটা কিন্তু ৪ গুণ হওয়ার কথা। সরল কত গুণ হওয়ার কথা? ৪ গুণ হওয়ার কথা। তো অর্থাৎ ১৬ হওয়ার কথা। দেখি তো আসলেই হয় কিনা? আসলেই হয় কিনা দেখি তো? দেখো। যদি আমি এবার এটাকে ১৮ করে ফেলি। এইবার আমি এটাকে ফায়ার করলাম। দেখো, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। সর্বোচ্চ উচ্চতা কত হইল দেখো? এখানে গিয়ে বেগ শূন্য হয়ে গেল। এবার দেখো আবার সেটা ত্বরণে নিচে নামা শুরু করছে। বেগ আস্তে, আস্তে বাড়ছে। সো এবার আসো দেখি এখানে যখন এটাকে আমরা নামাচ্ছি তখন কত হলো দেখো তো? 16.51 খেয়াল করছো? দেখো হাইটটা কত হইছে? 16.51 তাহলে দেখো আগে ছিল ৪ এখন হইছে ১৬। আগে ছিল ৪ এখন হইছে ১৬। সো দেখছো? একদম আমরা তো এখানে একদম একুরেট হিসাব যে আসে তা না। যেহেতু পিন পয়েন্ট ধরতে পারছি কি পারি নাই তার উপর ডিপেন্ড করে। সো আমরা বুঝতে পারছি যে যদি আমাদের বেগটা দ্বিগুণ করা হয়, তাহলে যেহেতু সূত্রের মধ্যে h সমান u স্কয়ার বাই 2g আছে, u স্কয়ার বাই 2g আছে তাহলে এটাকে যদি দ্বিগুণ করা হয়, u এর মানটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 2 স্কয়ার মানে কত? 4 তখন h টা হয়ে যাবে ৪ গুণ। h টা হয়ে যাবে ৪ গুণ। তাহলে আমার এবার একটা প্রশ্নের উত্তর দাও। বলো তো যদি আমরা আদিবেগটাকে ৩ গুণ করি, তাহলে বলো তো সরণ কত গুণ হবে? সর্বোচ্চ উচ্চতা কত গুণ হবে? বলেন তো, বলেন তো? ৯ গুণ হবে। তাহলে ৪ নং ৩৬ হবে তখন। বুঝতে পারছো? ভেরি গুড। সো যেটা আমি ওইখানে লিখছিলাম সেটা আরেকবার লিখে রাখি। নাহলে তোমরা আবার হাউমাউ করে কাঁদতে পারো। দেখো h ইস ইকুয়ালস টু ছিল মেইন সূত্র কি? u স্কয়ার ডিভাইডেড বাই 2g। সো আদিবেগ দ্বিগুণ করলে, আদিবেগ আদিবেগ দ্বিগুণ করলে u প্রাইম সমান আসছে 2u। তখন h প্রাইম সমান কি হবে? নতুন বেগ স্কয়ার ডিভাইডেড বাই 2g। নতুন বেগ মানে কত? 2u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখান থেকে ২ দুগুণে ৪ ইনটু u স্কয়ার ডিভাইডেড বাই 2g বলো তো u স্কয়ার বাই 2g মানে কি ছিল? h ছিল না? তাহলে h প্রাইম ইকুয়ালস টু 4 ইনটু h। খেয়াল করো, এই যে যদি আমরা u টা দ্বিগুণ করি, তখন h টা কত গুণ হয়ে যায়? নতুন উচ্চতাটা আদি উচ্চতার ৪ গুণ হয়ে যায়। ৪ গুণ হয়ে যায়। ঠিক আছে? এবার আসো যদি দেখি আমরা আদিবেগটা দ্বিগুণ করছি। দ্বিগুণ করলে বলো তো সময়টা কত গুণ হওয়ার কথা? সময় হ্যাঁ, h টা বড় হাতের দিচ্ছি কারণ সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছি তো। অন্যান্য সরণ থেকে একটু ডিফারেন্ট করার জন্য আমরা h টাকে বড় হাতের দিচ্ছি। ঠিক আছে? এখন বলো তো আমাদের এই টাইমটা
যদি আমরা আদিবেগটা দ্বিগুণ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা কেমন লাগবে? ৪ গুণ হবে, ৯ গুণ হবে না দ্বিগুণ হবে? নাকি একই রকম থাকবে? যদি আমি আদিবেগটা দ্বিগুণ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়টা সেটা কত গুণ হবে? দ্বিগুণ হবে। কারণ দেখো এই যে যদি এটাকে দ্বিগুণ করো, ধরো যদি নতুন একটা u প্রাইম সেটা এখন একটা নতুন বেগে ছুঁড়ে মারলাম। সেটা কত? u প্রাইম। এই u প্রাইমটা হচ্ছে আগের যে আদিবেগ সেটার দ্বিগুণ। তাহলে দেখো আমাদের নতুন যে টাইমটা পাওয়া যাবে t প্রাইম সমান, সমান তো নতুন বেগ ডিভাইডেড বাই g, তাই না? নতুন বেগ ডিভাইডেড বাই g। তাহলে নতুন বেগ মানে কত ছিল? 2u/g ছিল। তাহলে u/g মানে তো আমাদের আগের যে সময়টা সেটা। আগের যে সময়টা সেটা। অর্থাৎ দেখো যদি আমরা বেগটা দ্বিগুণ করে ফেলি তাহলে সময়টা কত লাগবে? দ্বিগুণ লাগবে। ঠিক আছে? চলো একটু এক্সপেরিমেন্ট করেও দেখি। যখন আমরা ধরো একটা বেগ দিলাম, ধরো আমরা একটা বেগ দিলাম ৭, ৭ না ধরো ৮ দিলাম। ৮ মিটার পার সেকেন্ড বেগে যখন একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, দেখো বস্তুটা এই জায়গা পর্যন্ত উঠতে পারছে সর্বোচ্চ। এই জায়গা পর্যন্ত উঠলে তার উঠতে কত সময় লাগছে? দেখো সময় লাগছে 0.82 সেকেন্ড। এই দেখো টাইম দেখাচ্ছে 0.82 সেকেন্ড সময় লাগছে তার ৮ মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে উপরে তুলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগছে 0.82 সেকেন্ড। নোট নিও। তাহলে বলো তো ডাবল করলে অর্থাৎ ৮ দুগুণে যদি আমি ১৬ মিটার পার সেকেন্ড করি তাহলে বলো তো তার সময় লাগবে কত? একটু আইডিয়া করো তো দেখি। সময় লাগবে কত? এটা লাগছে 0.82 সেকেন্ড। 0.82 সেকেন্ড। তাহলে বলো তো যদি আমি এটাকে ডাবল করি, এই আদিবেগটাকে যদি ডাবল করি তাহলে টাইম কতটুকু লাগার কথা? 0.82 এর ডাবল অর্থাৎ 1.6 টাইপের কিছু একটা? আসো দেখি। যদি আমি এটাকে ডাবল করি অর্থাৎ ১৬ করে ফেলি তাহলে দেখি তো এবার যদি ছুঁড়ে মারা হয়, বস্তুটা দেখো উচ্চতায় উঠলো এই জায়গা পর্যন্ত দেখি তো ভাইয়া এই টাইমটা কত আসে? এই দেখছো? টাইমটা কত আসে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগছে কত দেখাচ্ছে? 1.63 সেকেন্ড। অর্থাৎ যেটা 0.82 এর প্রায় ডাবলই কিন্তু। ঠিক আছে? তাহলে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু থাকতে পারবো এই সমস্ত কনসেপ্ট গুলো নিয়ে। যে যদি আমাদের টাইমটা যদি আমরা ডাবল বেগে ছুঁড়ে মারি তাহলে সময় লাগবে ডাবল। যদি আমরা ডাবল বেগে ছুঁড়ে মারি তাহলে সর্বোচ্চ উচ্চতা হয়ে যাবে ৪ গুণ। ঠিক আছে? আচ্ছা, গুড। এবার আসো লাস্ট একটা টপিক পড়ি। লাস্ট একটা টপিক পড়ি। সেটা হচ্ছে মনে করো আমরা এইবার সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে নিচে নামতে কত সময় লাগবে এটা বের করতে চাই। যে বস্তুটা তো উপরে গেল, আবার নিচে নামবে। সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে নামতে কত সময় লাগবে এটা বের করতে চাই। ছুঁড়ে মারার পরে ছুঁড়ে মারার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে আবার নেমে আসতে মোট কত সময় লাগবে? মোট কত সময় লাগবে? এটাকে আমরা শর্টে কি বলি জানো? এটাকে আমরা শর্টে বলি বিচরণকাল। বিচরণকাল বা টাইম অফ ফ্লাইট। এটাকে নরমালি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এটার মানে কি? বস্তুটাকে তুমি উপরের দিকে ছুঁড়ে মারছো। তো ছুঁড়ে মারার পরে এটা উপরে গেছে আবার নিচে নামছে। এই পুরা টাইমটা কত সেটা আমাকে বের করা লাগবে। তাইলে দেখো আমরা জানি h is equals to h is equals to ut minus half gt স্কয়ার। কোন বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে তো এই সূত্র খাটে, তাই না? কোন বস্তুকে উপরের দিকে যদি ছুঁড়ে মারি তাহলে এই সূত্র খাটে। যে h is equals to ut minus half gt স্কয়ার। তোমরা এখন আমাকে একটা উত্তর দিবা। বলো তো যখন আমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম তখন তার সরণ আস্তে, আস্তে বাড়ছে। যখন এটা আবার নিচে নামছে তখন কিন্তু ভূমি থেকে তার সরণ আস্তে, আস্তে কি হবে? কমতে থাকবে। কারণ কি? আমরা বলছিলাম না সরণ সবসময় আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত। মনে করো এখান থেকে কোন একটা বস্তু এদিকে গেল। তাহলে তো সরণ এখানে। এরপর যখন আবার ফেরত আসছে, যখন ধরো ফেরত আসার সময় এখানে আসলো। তার সরণ কোনটা? আদি থেকে শেষ এইটা। ঠিক না? তাহলে ঠিক একইভাবে যখন বস্তুটাকে উপরের দিকে তুমি ছুঁড়ে মারলা, উপরের দিকে ছুঁড়ে মারলা, যত উপরে যাচ্ছে সরণ আস্তে, আস্তে বাড়ছে। যখন নিচে নামছে
তখন কিন্তু সরণের ভ্যালুটা আস্তে, আস্তে কমছে। এই ভেক্টরটা আস্তে, আস্তে ছোট হচ্ছে, ছোট হতে, হতে একদম বলো তো যদি আগের পয়েন্টে চলে আসে, তখন সরণের মানটা কত হবে? ভেরি গুড 0 হবে। তাহলে সরণের মান যদি 0 হয়, তাহলে বলতো 0 ইস ইকুয়ালস টু ut মাইনাস হাফ GT স্কয়ার। মাইনাস কেন? কারণ উপরে ছুঁড়ে মারছিলাম। এখন খেয়াল করো, আমরা যদি এখান থেকে t কমন নেই, তাহলে কি আসে বলতো? u মাইনাস হাফ GT আসে না? এটা হচ্ছে 0। এখন খেয়াল করো, এই ২ টার মধ্যে ২ টার গুণফল 0। এটা বলতে কি বোঝায়? হয় t সমান, সমান 0 অথবা হয় t সমান, সমান 0 অথবা এই যে এটুকু আছে না? এইটা সমান, সমান 0। এইটা সমান, সমান 0 বুঝছো? হয় t সমান, সমান 0 অথবা এইটা সমান, সমান 0। কারণ দেখো এই গুণফল 0। তাহলে ভাই গুণফল 0 কখন হবে? যখন হয় t 0 হবে অথবা এই পার্টটা 0 হবে। t 0 যেটা এটা মূলত কখনকার অবস্থা বোঝাচ্ছে বলতো? এটা একদম শুরুর সময়টা বোঝাচ্ছে। শুরুর সময় নির্দেশ করছে। শুরুর সময় নির্দেশ করছে যখন বস্তু ভূমিতে ছিল। যখন বস্তু ভূমিতে ছিল। ওই সময়টা নির্দেশ করছে t is equals to 0 দিয়ে, বুঝছো? দেখি এখান থেকে কোন টাইমটা আসে? আমরা দেখতে পাচ্ছি এখানে আসে হাফ ইনটু gt সমান, সমান u। তাহলে t সমান, সমান দেখো g দিয়ে গুণ হয়ে যাবে 2u, g দিয়ে ভাগ হয়ে যাবে 2u/g। তাহলে এখানে আমরা যে টাইমটা পেলাম, এই টাইমেও কিন্তু h 0। কিন্তু এই টাইমটা বলতে বোঝাচ্ছে বস্তু ঘুরে আসার পরে আবার নিচে নামতে তার যে সময়টা লাগছে সেই সময়টা। অর্থাৎ এটাই কিন্তু তার বিচরণ কাল। এটাই কিন্তু বিচরণ কাল। যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল T, এটা হচ্ছে 2u ডিভাইডেড বাই g। সেখানে ২ টা টাইম পাচ্ছিলাম সমীকরণ থেকে। একটা হলো 0 আর একটা হলো t is equals to 2u/g। এই সময়েও কিন্তু দেখো, এই সময়েও আমাদের সরণ হয় 0, এই সময়েও আমাদের সরণ হয় 0। কিন্তু এই সময়ের সরণটা হচ্ছে শুরুর অবস্থা নির্দেশ করে। তাই এটা কনসিডারেবল না। কিন্তু এই সময়ের যে 0 সরণটা সেটা নির্দেশ করে পুরাটা রাস্তা ঘুরে আবার আগের জায়গাতে আসতে তার যে সময়টা লাগছে সেই সময়টাকে। তাহলে সময় হচ্ছে t সমান, সমান 2u/g, এটা হচ্ছে পুরাটা রাস্তা গিয়ে আবার আগের জায়গায় ফেরত আসতে তার যে সময়টা লাগলো সেইটাকে আমরা বলছি তার বিচরণকাল 2u/g। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন। আমরা দেখছি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে u/g। আমরা দেখছি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে তখন তার সময় লাগে u/g। আবার সর্বোচ্চ উচ্চতায় উঠে যখন এটা আবার নিচে নামে তখন তার সময় লাগে 2u/g। তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে নিচে নামতে সময় কত লাগে? উপর দিকে ছুঁড়ে মারলে, উপরে কোনো বস্তুকে ছুঁড়ে মারলে, বস্তুকে ছুঁড়ে মারলে সর্বোচ্চ উচ্চতা থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে কতটুকু সময় লাগবে? সময় লাগবে হচ্ছে 2u/g মাইনাস u/g। অর্থাৎ শুধু u/g। অর্থাৎ ওর উপরে পড়তে যে সময় লাগবে, নিচে নামতেও কিন্তু সেই একই সময় লাগবে। বুঝতে পারছো? সো এই সূত্রগুলা তোমরা সবাই এখনই একবার রিভিশন দাও। আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। তোমরা এই ফর্মুলা গুলা কিন্তু এখনই একবার পুরাটা রিভাইজ করবা। কারণ এই টপিক গুলা নেক্সট ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ইনশাআল্লাহ আমাদের আবার তোমাদের সাথে সোমবারের দিন দেখা হবে। তোমরা প্লিজ এই চ্যাপ্টারটা কিন্তু এই ক্লাসটা আগের দিন এর পরের দিন যখন ক্লাস করতে আসবা তার আগে অবশ্যই একবার দেখে এসো। আর হচ্ছে আ যা থিওরি পড়ালাম শুনো, ওগুলা বারবার একটু রিভাইজ করো। যখনই পড়ছো, যখনই ফাঁকা টাইম আছে, তখন একটু পুরাটা নিজেকে নিজে পড়াবা। তুমি যখন নিজেকে নিজে পড়াবা, তখন দেখবা জিনিসগুলো একদম মাথার মধ্যে গেঁথে গেছে। যা পড়ছো চেষ্টা করবা সেটা নিজেকে পড়াতে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। এসডব্লিউ পরের দিন দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।